আহ, কি বলি আর সেই দুঃখের কথা। অনেক বড় বড় প্ল্যান নিয়ে এসেছিলাম রে। ভেবেছিলাম সারা রাত একটা ছক্কা হাঁকিয়ে দেব, কিন্তু এসে দেখি উইকেট তো দূরের কথা, মাঠের পিচটাই ভেজে একদম কাদা হয়ে আছে। কানা মারার মতন চালও খুঁজে পেলাম না। তাই ভাবলাম মাঝপথে ফিরে যাওয়ার চেয়ে এই আরামদায়ক বিছানায় চুপচাপ শুয়ে একটু ঘুমিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথাটা বলেই আয়ান আর চোখে তিথির সেই লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তিথি অবাক হয়ে তার এই বাঁকা কথাগুলো বোঝার চেষ্টা করছে। আয়ান এবার আচমকা বিছানা থেকে একটু ঝুঁকে তিথির একদম কাছে চলে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আছড়ে পড়ছে। দুষ্টু হেসে সে গলার স্বর নিচু করে যোগ করল। যাই হোক, এখন তোকে দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ আর চনমনে আছিস। শরীরও বেশ জোর ফিরেছে। তাহলে আর দেরি কেন? সুযোগ যখন পেয়ে গেছি, এদিকে আয় একটু একটা জুৎসই ছক্কা মেরে দিয়াছ। আয়নের এই শ্লেষ মাখা কথা আর চোখের চাহনি দেখে তিথি এবার আক্ষরিক অর্থে থমকে গেল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না আয়ান কি শুধুই মজা করছে নাকি তার মনে অন্য কোনো মতলব আছে। রাগে আর এক অজানা লজ্জায় তার কান দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠেছে। তিথি রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, কি বলছো তুমি এসব? আর তুমি আমার এত কাছে আসছো কেন? একটা পুরুষ হয়ে কোনো নারীর এত কাছাকাছি আসতে তোমার একটু লজ্জা করে না? আয়ান এবার বিন্দুমাত্র পিছু হাঁটল না, বরং একদম তিথির গায়ের ওপর ঝুঁকে এলো। তার চোখের চাহনি তপ্ত আর গভীর। সে ফিসফিস করে অথচ তীক্ষ্ণ স্বরে বলল, না, লজ্জা করে না। লজ্জা তো সেদিন রাতে বিসর্জন দিয়েছি, যেদিন তোর এই শরীরটা আমার সাথে মিশিয়ে নিয়েছি। আর কি বললি তুই? আমি কাপুরুষ আর তুই মেয়ে? বারবার ভুলে যাস কেন যে আমি তোর লিগ্যাল হাজবেন্ড? আজকে আমাদের নতুন করে বিয়ের অনুষ্ঠান, আর আজকেই আমাদের বাসর। এখন থেকে তুই আমার ঘরেই থাকবি, আমার চোখের সামনে। তিথির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আয়ানের মুখে এসব কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা একদিন বুক ঠুকে বলেছিল সে তাকে কোনো দিন স্ত্রী হিসেবে মেনে নেবে না, আজ সেই মানুষটাই এমন অধিকার নিয়ে কথা বলছে। তবে কি আয়ান শুধু তার শরীরের লোভে এই অভিনয় করছে? কথাটা মাথায় আসতেই তিথির পুরো মনটা এক রাশ ঘৃণায় ভরে উঠল। সে অত্যন্ত অবজ্ঞার সাথে আয়ানের দিকে তাকিয়ে বলল, ছি ভাইয়া ছি। আর কতবার নিজেকে এইভাবে নিচে নামাবে? আমার শরীরের ইজ্জত তো তুমি সেদিন রাতে কেড়ে নিয়েছো। আর কি বাকি আছে তোমার নিতে? নাকি প্রতিদিন সেই বিভীষিকাময় রাতের মতো আমাকে স্রেফ ভোগ করতে চাও? তিথির অভিযোগ শুনে আয়ানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা আর অবজ্ঞার হাসি ফুটে উঠল। তিথি যে এখনো তাকে অদ্যপান্ত ভুল বুঝে বসে আছে সেটা আয়ানের বুঝতে বাকি রইল না। আয়ান বাঘের মতো ধীর পায়ে তিথির দিকে এগোতে শুরু করলো। তিথিও এক অজানা ভয়ে সিটিয়ে গিয়ে এক পা করে পেছাতে লাগলো। আয়ান এগোতে এগোতে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, তোর কি আসলেই এটাই মনে হয় যে আমি শুধু তোর শরীর ভোগ করার জন্যই এসব বলছি? আমার কি এতটাই অভাব পড়েছে? তিথি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পর্যন্ত পেছাতে পেছাতে রুদ্ধ শ্বাসে বলল, তা নয় তো কি? তুমি তো সেদিন বুক ফুলিয়ে বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না। তবে আজ কেন আবার মিথ্যে অধিকার নিয়ে আমার শয়নকক্ষে এসে দাঁড়িয়েছো? মুহূর্তের মধ্যে আয়ানের চেহারার শান্ত ভঙ্গিমাটা বদলে গেল। সে এক ঝটকায় তিথির দু হাত দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল, যেন কোনো বন্দি পাখিকে খাঁচায় আটকালো। তার চোখ দুটো এখন রাগে আর এক তীব্র নেশায় লাল টকটকে হয়ে উঠেছে। তিথির একদম চোখের মণিতে চোখ রেখে সে গর্জে উঠল, তোর এই প্রশ্নটা আমারও রয়ে তিথি। যাকে আমি সহ্য করতে পারি না, তার কাছে আসার জন্য কাল সারাটা রাত আমি কেন এমন ছটফট করলাম? যাকে মানি না বলে দূরে ঠেলে দিয়েছিলাম, তার উপর কেন আজ আমার রক্তে রক্তে অধিকারের নেশা চড়েছে? তার সবকিছুর মূলেই তো তুই। কি এক জাদুকরী নেশায় আমায় ডুবিয়ে দিয়েছিস যে এই অবদ্ধ মনটা সব শাসন ভেঙে বারবার তোর কাছেই আশ্রয় পড়তে চাই। বলতে বলতে আয়ান নিজের মুখটা তিথির একদম ঠোঁটের কাছে নিয়ে এলো। তপ্ত আর ভারী নিঃশ্বাসের ঝাপটায় তিথির জ্ঞান হারানোর উপক্রম। আয়ান ঘোরের মাথায় ফিসফিস করে বলল, একবার যখন আমায় পাগল করেছিস,
এখন এই পাগলটাকে তোকে সারা জীবন সামলাতে হবে। এই পাগলের বুনো আদর তোকে সইতে হবে। আমার পাগলামি আর আমার তীব্র ভালোবাসা সবটুকু এখন থেকে তোর ভাগ্যে লেখা। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? তিথি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়ান কি সত্যি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললো? তার পুরো শরীর এখন থরথর করে কাঁপছে। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আয়ানের তপ্ত নিঃশ্বাস সরাসরি তার ঠোঁটে আছড়ে পড়ছে। তিথি কোনো মতে ততলামি করে কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আ- আয়ন ভাইয়া, তুমি কি তুমি কি পাক? বাকিটুকু আর শেষ করতে পারল না। তিথির সেই গোলাপের পাপড়ির মতো লালচে আর কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখে আয়ানের ভেতরের সবটুকু সংযম এক পলকে ধসে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক আদিম তৃষ্ণার্ত আর গভীর চুম্বনে সে তিথির কণ্ঠস্বরকে চিরতরে রুদ্ধ করে দিল। বাথরুমের দরজার ওপাশে শিহাব একদম পাথরের মতো সিটে আছে। আরশি বাইরে থেকে বারবার নক করছে, কিন্তু শিহাবের সারা শব্দ নেই। তার ভেতরটা ঠিক জায়গায়। ডাক্তার কড়া করে বলে দিয়েছে প্রতিদিন সকালে হাতের পুরনো ব্যান্ডেজ খুলে স্যাভলন দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নতুন মলম লাগাতে হবে। আর এই স্যাভলনের জ্বালা সহ্য করার চেয়ে শিহাবের কাছে বাথরুমে বন্দি থাকা ঢের ভালো। সকাল থেকে শিহাবের মা মিনহা চৌধুরী আর আরশি পালাকর্মের দরজায় কড়া নেড়ে নেড়ে ক্লান্ত, কিন্তু শিহাব নাছোড়বান্দা। আরশি এখন রাগের চেয়ে হাসি বেশি পাচ্ছে। বাইরে থেকে সে কল্পনা করতে পারছে বিশাল দেহের এই মানুষটার ভেতরে নিশ্চয়ই কুকড়ে আছে শুধু একটুখানি ঔষধের ভয়ে। আরশি এবার দরজার একদম কাছে মুখ নিয়ে গিয়ে বেশ কৌতুকের সুরে বলতে শুরু করলো, শুনুন শিহাব, আপনি যদি এখনই দরজা না খোলেন তবে আমি কিন্তু আপনাকে আস্ত একটা টিকটিকির সাথে তুলনা করতে শুরু করব। না না, টিকটিকি না, তার চেয়ে বরং কাঠবিড়ালি বলাই ভালো, যাকে ধরার আগে ভয় লেজ তুলে ভো দৌড় দেয়। এত বড় মানুষ হয়ে যদি একটা ওষুধের ভয় এমন লুকোচুরি খেলেন তবে লোকে শুনলে হাসবে কিন্তু। মিনহা চৌধুরী পাশ থেকে হতাশা হয়ে বললেন, দেখলে আরশি, ছেলেটা বড় হলো ঠিকই, কিন্তু সেই ছোটবেলার মতো ইঞ্জেকশন আর ওষুধের ভয়টা আজও গেল না। আরশি দরজায় আবার জোরে একটা টোকা দিয়ে বলল, শিহাব, আপনি কি বেরোবেন নাকি আমি ওই কাঠবিড়ালির মতো আপনাকে ধরার জন্য বাথরুমের ভেন্টিলেটর দিয়ে উকি দেব? 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5। আরশির 5 পর্যন্ত গোনার আগে দরজার ওপাশ থেকে শিহাবের করুণ আর্তনাদ ভেসে এলো। শিহাব কোনো মতে গলার স্বর খাকারি দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে বলল, শোনো আরশি, তুমি আমায় কাঠবিড়ালি বা টিকটিকি বলে ছোট করার চেষ্টা করো না। আমি তো আসলে তোমার আর মায়ের কথা ভেবেই ভেতরে বসে আছি। বাইরে বেরোলে তোমরা ওই ভয়ঙ্কর স্যাভলন আর মলম নিয়ে আমার ওপর যে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, তাতে আমার আর্তচিৎকারে পাড়া প্রতিবেশী ভাববে এ বাড়িতে হয়তো ডাইনোসর ঢুকেছে। আমি কি চাইবো সকাল সকাল তোমাদের নামে এলাকায় বদনাম ছড়াক? আমি তো স্রেফ জনস্বার্থে নিজেকে গৃহবন্দী করে রেখেছি। একটু থেমে লম্বা একটা নিঃশ্বাস ফেলে সে আবার যোগ করল, আর তুমি যে 5 পর্যন্ত গুনছো, আমি ভেতরে অলরেডি 108 বার আয়াতুল কুরসি পড়ে ফেলেছি, যাতে এই মলমের টিউবটা আপনা আপনি গায়েব হয়ে যায়। অলৌকিক কিছু ঘটার আগ পর্যন্ত আমি এই দুর্গের পতন হতে দিচ্ছি না, বুঝেছো? শিহাবের এমন অদ্ভুত যুক্তির কথা শুনে মিনহা চৌধুরীর কপালে হাত চাপড়ে আক্ষেপ করতে লাগলেন। বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, হে আল্লাহ, লোকে শুনলে তো আমার ছেলেকে পাগল বলবে। ও আর ওইদিকে ও ওষুধের ভয়ে রীতিমতো ইতিহাস রচনা করে ফেলছে। আশি এদিকে নিজের হাসি সামলাতে রীতিমতো যুদ্ধ করছে। তার অবস্থা এমন যে কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। শিহাবের এই ডাইনোসরস আর সার্জিক্যাল স্টেক তথ্য শুনে সে যদি এখন একবার হাসতে শুরু করে তবে আর থামানো যাবে না। কিন্তু মিনহা চৌধুরীর সামনে থাকায় সে খুব গম্ভীর হওয়ার ভান করে দাঁড়িয়ে রইল। মিনহা চৌধুরী হাল ছেড়ে দিয়ে আশির কাঁধে হাত রেখে নিচু স্বরে বললেন, শোনো মা, ওকে এখন জোর করেও বের করা যাবে না। ওই যে ভেতরে সে দিয়েছে, এখন সহজে বেরোবে না। ওকে আমি ছোটবেলায় একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়াতে পারিনি। এক কাজ করো, এখন থাক। ও যখন রাতে ঘুমাবে
তখন তুমি আস্তে করে ওর ব্যান্ডেজটা খুলে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিও। সকালে না হলেও রাতে দিলেও চলবে। অন্তত ঘুমিয়ে থাকলে তো আর ডায়নাসোরের মতো চিৎকার করবে না। আরশি মাথা নেড়ে সম্মতি জানালো। মিনহা চৌধুরী বিরক্তিতে মাথা নাড়তে নাড়তে রুম থেকে বেরিয়ে গেলেন। আরশি এবার দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, মনে মনে ভাবলো। মিনিট খানেক পর বাথরুমের ভেতর থেকে একদম ফিসফিসিয়ানির স্বরে শিহাব জিজ্ঞেস করলো, আর সে বাকি চলে গেছে নাকি এখন ওই বিষাক্ত স্যাভলন আর আগুনের মতো মলম নিয়ে দরজার আড়ালে ওত পেতে আছে? আরশি মুখ টিপে হাসি চেপে রেখে অত্যন্ত গম্ভীর হওয়ার ভান করে বলল, মা চলে গেছে, আপনি এবার নিরাপদ, বের হয়ে আসতে পারেন। আরশির কথা শোনা মাত্রই বাথরুমের দরজাটা ইঞ্চি খানেক ফাঁক হলো। শিহাব সতর্ক চোখে চোরের মতো এদিকে ওদিকে উকি দিয়ে নিশ্চিত হলো যে তার মা সত্যি সত্যি সেই ভয়ঙ্কর ঔষধের ডিব্বা নিয়ে বিদায়ী হয়েছে। নিশ্চিত হতেই সে বুক টান করে বেরিয়ে এলো এবং এমনভাবে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল যেন এইমাত্র ফাঁসির দড়ি থেকে বেঁচে ফিরল। শিহাব কপালে জমে থাকা ঘাম মুছে আকাশের দিকে দু হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ, যাক, আজকের মতো ওই বিষাক্ত মলম আর আগুনের গোলা স্যাভলন থেকে বেঁচে ফিরলাম। আল্লাহ সত্যি আমার পাশে ছিলেন। হে মাবুদ, এভাবেই তোমার এই বান্দাকে সবসময় বিপদ থেকে রক্ষা করো, বিশেষ করে ওই মলম আর আগুনের গোলা স্যাভলন থেকে। আশি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শিহাবের এই নাটকীয়তা দেখছিল। শিহাবের আধো কান্না আর আধো করুণ চেহারা দেখে সে আর হাসি চেপে রাখতে পারল না। এবার সে শব্দ করে হেসে ফেলল। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিয়ের মাহেন্দ্র ক্ষণ ঘনিয়ে এলো। পুরো বাড়িতে এখন উৎসবের শ্বাস বর। তুরা আর তিথিকে সাজানো হয়েছে হুবহুব একই রকম রাজকীয় লেহেঙ্গায়। ভারী কাজ করা লেহেঙ্গা, জমকালো গহনা আর নিখুঁত সাজে দুজনকে যেন অপার্থিব সুন্দর লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখে নিজেরাই যেন চিনতে পারছে না। ওইদিকে রুদ্র আর আয়ানও আজ কারো চেয়ে কম নয়। দুজনই পরেছে একই রঙের ডিজাইনার শেরওয়ানি। লম্বা সুঠাম দেহের অধিকারী দু যুবককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যের দুই প্রতাপশালী রাজপুত্র। তাদের আভিজাত্য আর ব্যক্তিত্ব চারপাশটা যেন ঝলমল করছে। বাড়িতে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশাল বিশাল বক্স বসানো হয়েছে, যেখান থেকে জনপ্রিয় সব বিয়ের গান বাজছে। পাড়ার ছেলেপেলেরা সবাই গানের তালে তালে তাল মিলিয়ে মেতে উঠেছে পাগলাটে নাচে। রঙিন আলোকসজ্জা, ফুলের সুবাস আর মেহমানদের হাসাহাসিতে বাড়ির প্রতিটি কোণ যেন প্রাণ ফিরে পেয়েছে। রুদ্র, তুরা, আয়ান এবং তিথি তাদের বিয়ে পড়ানো অবশেষে শেষ হলো। কাজী সাহেব হাত তুলে মোনাজাত ধরলেন। ড্রয়িং রুম জুড়ে এক পবিত্র নীরবতা। সবাই চোখ বন্ধ করে দাম্পত্যদের সুখের জন্য দোয়া করছে। কিন্তু শিহাবের অবস্থান অন্যরকম। সে মোনাজাতে হাত তুলেও তার চোখ জোড়া স্থির হয়ে আছে তুরার দিকে। তুরার মাথায় লাল পাতলা ঘোমটার আড়াল দিয়ে তার স্নিগ্ধ মুখটা আবছা দেখা যাচ্ছে। শিহাব এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আজ তুমি অন্য কারো, আলো হয়ে অন্য ঘরে, তবু জানিও এই বনটা তোমারই নাম ধরে। তোমার চোখের ওই কাজল রেখা আমার স্বপ্নে আঁকা ছিল। আজ সেই স্বপ্নে অন্য রং, সে রং তোমায় রাগিয়ে দিল। বিয়ে তো শুধু সাত পাকে নয়, বিয়ে তো হয় দুটো মনে। আমার মনের শূন্য খাঁচা তবুও বাঁচে তোমার স্বরে। তুমি চেয়েছো যাকে, সে যেন হয় তোমার সুখের কারণ। শিহাব আরো একটু আবেগপ্রবল হয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার ভালোবাসা আজ নীরব, শুধু তোমার জন্য সম্পূর্ণ। চলে গেলে দূরে, তুমি নিলে নতুন ঠিকানার খোঁজ। আমার হৃদয়ে স্মৃতিরা থাক, উঠবে রাতের প্রহর রোজ। আমি দেখবো শুধু দূর থেকে হাসছো তুমি কত সুখে। আমার কষ্ট চাপা থাক, না আসুক তোমার সুখে। জেনে রেখো কিছু প্রেম থাকে শুধু দেওয়ারই মানে। ভালোবাসার পথ ধরে চলে, হিসেব রাখে না কোনো গানে। তুমি শুধু ভালো থেকে প্রিয়, এটাই আমার প্রার্থনা। আমার চোখে জল এলেও তোমার মুখে থাকুক হাসির সোনা।
কথাগুলো বলেই শিহাব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই একটি প্রয়াসের সাথে সে বুকের ভেতর জমা হওয়া সমস্ত আর্তনাদ আর না বলা কথাগুলো বাতাসের সাথে মিশিয়ে দিল। মোনাজাত শেষ হতেই বাড়ির পরিবেশ আবেগঘন হয়ে উঠল। রুদ্র, তুরা, আয়ান এবং তিথি একে একে বড়দের সালাম করে দোয়া নিতে শুরু করলো। আশিক খান এগিয়ে এসে অত্যন্ত যত্ন করে তুরার হাতটা রুদ্রের হাতের উপর রাখলেন। তারপর কণ্ঠস্বর তখন কান্নায় বুজে আসছিল। তিনি রুদ্রের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বললেন, রৌদ্র, তুই আমার নিজের ভাতিজা, তোর কাছের রক্তের মানুষ। আমি জানি তুই আমার কলিজার টুকরো মেয়েটাকে কখনো কষ্ট দিবি না। তবুও বাবা হিসেবে মনটা মানছে না বলে আজ সবার সামনে একটাবার বলছি, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আজ তোর হাতে সঁপে দিলাম। আমার মেয়েটা দেখতে দেখতেই যেন বড় হয়ে গেল। একটা সংসার সামলাতে ঠিক কী কী লাগে তা হয়তো ও এখনও পুরোপুরি শিখে উঠতে পারেনি। যদি কখনো তোর মনে হয় ওকে আর ভালো লাগছে না, তবে কোনো তিত্তাকটা বাড়াস না বাপ। শুধু চোখ বন্ধ করে ওকে আমার হাতে ফিরিয়ে দিস। এক ফোঁটা অভিযোগ ছাড়াই আমি আমার কলিজার টুকরাকে আবার নিজের বুকে আগলে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। রুদ্র মুহূর্তেই তুরার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। আশিক খানের চোখে চোখ রেখে সে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্ত স্বরে বলল, কাকা, এই হাত আমি আজ সবার সামনে সাক্ষ্য রেখে ধরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আর বুকে নিঃশ্বাস বইছে, আমি তোরাকে ছেড়ে যাব না। আমার এই ভালোবাসার বন্ধনে থেকে আমি ওকে এক তেল পরিমাণ কষ্টও পেতে দেব না। আমি আমার জীবনের সমস্ত সুখ আর শক্তি দিয়ে ওকে আগলে রাখবো। কাকা, তুমি তোমার এই ছেলের উপর ভরসা রাখতে পারো। আশিক খানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আশিক খানের বাত ভাঙ্গা চোখের জল দেখে তুরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আশিক খানও তার কলিজার টুকরোকে দু হাতে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। ড্রয়িং রুমের উৎসবের আমেজ মুহূর্তেই এক বিষণ্ণ আর গম্ভীর রূপ নিল। এই যে এক অদ্ভুত হাহাকার, এটা শুধু একজন বাবা আর মেয়ের পক্ষেই অনুভব করা সম্ভব। এতটা বছর যে মেয়েটি আশিক খানের আঙ্গুল ধরে বড় হয়েছে, যার প্রতিটি আবদার আর জেদ মেটানোই ছিল বাবার ধ্যান জ্ঞান, সেই তুরা আজ থেকে রুদ্রের হয়ে গেল। এখন থেকে তুরার ভালো মন্দ, সুবিধা অসুবিধা কিংবা যে কোনো সিদ্ধান্তের উপর প্রথম অধিকার তার বাবা আশিক খানের রইল না। সেই অধিকার এখন অর্পিত হলো তার স্বামী আব্রাহাম খান রুদ্রের উপর। বাবার ঘর থেকে বিদায় নিয়ে তুরা আজ থেকে তার নিজের একটি নতুন ঘর আর নতুন সংসারের পথে পা বাড়ালো। আশিক খান এবার তিথির হাতটা পরম মমতায় আয়ানের হাতের উপর রাখলেন। তার চোখের পানি তখনও শুকায়নি, বরং কণ্ঠস্বর আরো ভারী হয়ে এলো। তিনি আয়ানের চোখের দিকে তাকিয়ে আবেগ মর্থিত স্বরে বললেন, আয়ান, আমার ভাগ্যে যে আমি আমার দুই মেয়েকে এক বাড়িতে আর আমার দুই আদরের ভাতিজার হাতে তুলে দিতে পারলাম। তোকে তো নতুন করে কিছু বলার নেই বাবা। আমি জানি তিথির সাথে তোর ছোটবেলা থেকেই কুকুর বেড়াল লড়াই লেগেই থাকে, সারাক্ষণ ঝগড়া আর কান্নাকাটি চলতো তোদের মধ্যে। কিন্তু বাবা, এখন থেকে সেই ঝগড়াগুলোকে অদ্ভুত ভালোবাসায় বদলে নিস। এমন ঝগড়া করিস না যে শেষে দুই চোখ মনে মনে আফসোস করবি যে কেন ঝগড়াটা করলাম। হয়তো সব দোষ আমারই ছিল। সেই ঝগড়া অন্তত করিস না যার পর মনে হবে সব ভুল ওর, আর ওর জন্যই আজ সব শেষ হয়ে গেল। যদি একবার মনটা হয় তবে সম্পর্কটা বিষিয়ে যাবে বাবা। তিনি একটা লম্বা শ্বাস ফেলে তিথির মাথায় হাত বুলিয়ে আবার বলতে শুরু করলেন, আমার এই মেয়েটাকে আজ তোর হাতে সঁপে দিলাম। দেখিস ও যেন কষ্ট না পায়। জীবনের কোনো পর্যায়ে যদি কখনো ওকে তোর কাছে বোঝা মনে হয়, তবে কোনো দয়া দেখাস না বাবা। সে চুপচাপ আমার হাতে ওকে ফিরিয়ে দিস। আমি এক ফোঁটা অভিযোগ ছাড়াই আমার কলিজার টুকরাকে আবার নিজের বুকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। আয়ানের মতো চঞ্চল আর দুষ্টু ছেলেটাও এবার কেমন যেন থমকে গেল। সে অত্যন্ত গুরুত্বের সাথে আশিক খানের দিকে তাকালো। তিথির হাতের উপর নিজের হাতের বাঁধন আরো শক্ত করে সে নিচু কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বলল, চাচা, আজকের পর থেকে তিথি শুধু তোমার মেয়ে না, ও আমারও সবটুকু পেতনি, ডাইনি, রাক্ষসী বউ। তুমি যে ঝগড়ার কথা বললে, সেই ঝগড়া হয়তো হবে ধামাকা, কিন্তু কথা দিচ্ছি সেই ঝগড়া শেষ হবে কোনো এক হাসিতে বা একরাশ ভালোবাসায়।
ওকে ফিরিয়ে দেওয়ার কথা তো স্বপ্নেও ভাববে না চাচা, কারণ আয়ান যেটা একবার নিজের করে নেয় সেটা পাতিহাসের মতন প্যাক প্যাক করলেও সেই শব্দ কান ধরে শোনা, হজম করে নেওয়া জীবনের বিনিময়ে হলেও আগলে রাখার ক্ষমতা এই আয়ানের আছে। আয়ানের ওই এমন কথা শুনে পুরো হল রুমে হাসির রোল পড়ে গেল। বড়রা তো হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়েছেন, কিন্তু তিথির অবস্থা তখন দেখার মতো। লজ্জায় আর রাগে তার ফর্সা মুখটা একদম টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে রাগে কান দিয়ে সত্যি সত্যি ধোঁয়া বেরোচ্ছে। এত লোকের সামনে আয়ান তাকে পেতনি, রাক্ষসী আর ডাইনি বলল। মুহূর্তের মধ্যেই তিথির কান্নার বাষ্প উবড়ে গিয়ে সেখানে চণ্ডী রূপ ধারণ করলো। সে এক ঝটকায় আয়ানের চুল শক্ত করে খামচে ধরলো। আয়ান বলল, ওরে বাবারে, মরে গেলাম রে। বলেই চিৎকার করে উঠল। তিথি ছাড়ার পাত্রী নয়। সে আয়ানের চুল ধরে টানতে টানতে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো এবং আয়ানের বাবা আরিফুল খানের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে শুরু করলো। বুঝতে পারছি কাকা, তোমার এই গুণধর ছেলে কি তুমি মানুষ করতে গিয়ে ভুলে হয়তো কোনো সার্কাসের বাদরের ট্রেনিং দিয়ে ফেলেছ। এর মুখের কথা তো ডাস্টবিনের পচা আবর্জনার চেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায়। তুমি একদম চিন্তা করবে না কাকা। আজ থেকে এই আয়নের বাচ্চাটাকে সোজা করার দায়িত্ব আমার। একে আমি এমন ডলা দেব যে কাল থেকে আয়না নিজের মুখ দেখলেও নিজেকে স্যার বলে সালাম দেবে। তিথি আয়ানের চুলে আরেকটা জোরে সরে টান দিয়ে সবার দিকে তাকিয়ে আরো যোগ করলো। আপনারা যারা হাসছেন তারা সাক্ষী থাকেন। আজ থেকে এই আয়ান খানের মুখে লাগাম না, আমি ডাইরেক্ট তালাই ঝুলিয়ে দিব। আর যদি বেশি তেড়া বেঁকা করে তবে বাসর ঘরে ওকে দিয়ে লেহেঙ্গার কুচি ভাঁজ করাবো আর সারা রাত এক পায়ে দাঁড়িয়ে কান ধরিয়ে রাখবো। শয়তানি করার জন্য ও যদি শয়তানের হেড অফিস হয় তবে আমি হচ্ছি সেই অফিসের বস। দেখবে কাকা, কয়েকদিনের মধ্যে তোমার ছেলে কুই কুই করে কাঠবিড়ালের মতো আমার পায়ের কাছে খুরখুর করবে। তিথির এই রণমূর্তি আর মারাত্মক সব হুমকি শুনে ড্রয়িং রুমের হাসির রোল আরো 10 গুণ বেড়ে গেল। আয়ান কোনো মতে মাথা বাঁচানোর চেষ্টা করতে করতে বলল, আরে বাবা, দেখেছো বাঘিনী তো এখনই থাবা বসানো শুরু করেছে। আমার মনে হয় বাসর ঘরে যাওয়ার আগে আমাকে একটা হেলমেট আর একটা বডি আর্মার কিনে দাও, না হলে তোমার ছেলে কাল সকালে আস্ত ফিরবে কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করে আয়ান চিতার মতো ক্ষিপ্ততায় এক ঝটকায় নিজের মাথা সরিয়ে নিল। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান তার দু কবজি নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরে ফেলল। ভিড়ের মাঝে সবাই যখন হাসাহাসিতে ব্যস্ত তখন আয়ান তিথিকে নিজের দিকে টেনে একদম বুকের কাছে নিয়ে এলো। তিথি থতমত খেয়ে গেল। আয়ান এবার নিচু হয়ে তিথির কানের খুব কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস তিথির কানে লাগতেই তিথির সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আয়ান অত্যন্ত ধীরস্থির আর রহস্যময় এক নেশাময় কণ্ঠে ফিসফিসানি স্বরে বলল, এখন তো সবার সামনে অনেক বাহাদুরি দেখাচ্ছিস, টেনে নে চুল যত পারিস। মনে রাখিস, এই অপমানের শোধ কিন্তু আমি আজ রাতেই তুলব। তখন পরিস্থিতি এমন হবে যে আমার চুল হয়তো তোকে ধরতেই হবে, তবে সেটা রাগের মাথায় নয়, অন্য কোনো এক কারণে। বুঝেছিস মিসেস আয়ান খান? বাসর ঘরের দরজাটা একবার বন্ধ হতে দে বউ, তারপর দেখবি এই শয়তানটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। কথাটা শেষ করে আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা আর বিজয়ী হাসি দিল। তিথির গাল দুটো মুহূর্তের মধ্যে লাল বর্ণ হয়ে উঠল। সে রাগে কিছু বলতে চাইল, কিন্তু আয়ানের এই গভীর চোখের চাহনি আর রহস্যময় কথার মানে বুঝে তার মুখে দিয়ে কোনো কথা সরল না। সে শুধু বড় বড় চোখ করে আয়ানের দিকে তাকিয়ে রইল। লাল টকটকা আর সাদা গোলাপের সুবাসে পুরো ঘরটা মোমো করছে। বিছানাটা রাজকীয়ভাবে সাজানো, খাটে বসে আছে তুরা, কিন্তু আজ বাস্তবে সেখানে বসে তার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। এই তো কিছুদিন আগেও সে নিজের ঘরে নিজের মতো ছিল, আর আজ সে আব্রাহাম খান রৌদ্রের ঘরে যে মানুষটা এখন তার স্বামী। কিছুক্ষণ আগে রোশনি খান এসে তাকে গোলাপি রঙের পাতলা শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। বড়রা সাধারণত এই সময় অনেক উপদেশ দেন, রোশনি খানও বাদ যায়নি।
তিনি চুপি চুপি অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন, যা মনে পড়তেই তুরার গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। তুরার বুকের ভেতরটা অনবরত ধুকভুক করছে। এই অস্থিরতা কেন সে নিজেই জানে না। রুদ্রকে সে চেনে, জানে, ভালোবাসে, তবুও আজ এই বদ্ধ দরজায় আর ফুলের বিছানায় তাকে ভীষণ অজানা এক ভয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একেই কি তবে বাসর রাতের ভয় বলে সে নিজের আঙ্গুল মটকালো, বারবার শাড়ির আঁচলটা মুঠো করে ধরল। ঠিক সেই মুহূর্তেই দরজায় নক করে চাবি ঘোরানোর শব্দ হলো। তুরার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানে রুদ্র আসছে। তার সেই গম্ভীর পায়ের শব্দ ঘরের দিকে এগিয়ে আসছে। তুরা ঝট করে ঘোমটাটা একটু টেনে দিয়ে মাথা নিচু করে মূর্তির মতো বসে রইল। রুদ্রের ঘরের স্নিগ্ধ আলোয় গোলাপের মাঝখানে বসে থাকা তুরাকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। আজ যেন তার নিজের ঘরে এক মায়াবী পরী তার বিছানায় বসে আছে। রুদ্র দরজাটা আলতো করে আটকে দিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। ঘরের মিষ্টি আলো আর গোলাপের সুবাসের মাঝে সে দেখল তুরা আড়ষ্ট হয়ে বসে আছে। রুদ্র ধীরে ধীরে এসে খাটে বসল। রুদ্র খাটে বসার সাথে সাথেই তুরা যেন ইলেকট্রনিক শক খেল। সে চমকে উঠে তাড়াহুড়া করে খাট থেকে নেমে দাঁড়ালো এবং ব্যাকুল হয়ে বলল, রুদ্র ভাইয়া দাঁড়ান। রুদ্র হঠাৎ তুরার এমন আচরণ কিছুটা হকচকিয়ে গেল। সে বুঝতে পারল না তুরা কেন তাকে থামালো। সে ভ্রু কুঁচকে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ালো। তুরা আর দেরি করল না। ঘোমটার আড়ালে মাথা নিচু করে সাথে সাথে নিচু হয়ে রুদ্রের পা ছুঁয়ে সালাম করল। রুদ্রের ঠোঁটের কোণে মুহূর্তেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তুরার কাঁধ ধরে আলতো করে তাকে টেনে তুলল এবং মুগ্ধ চোখে তাকিয়ে বলল, ওরে আমার পাগলি বউ, তোকে সব কে শিখিয়েছে? এ যুগে কি ওইসব করে? তুরা দু হাতে শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় ধরে কসলাতে কসলাতে নিচু স্বরে বলল, চাচি শিখিয়ে দিয়েছে বড়দের কথা অমান্য করতে নেই, তাই আমিও আর অমত করলাম না। রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে খুব যত্ন করে তুরার মাথার ঘোমটাটা ধীরে ধীরে সরিয়ে দিল। ঘোমটাটা সরাতেই তুরার লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। রুদ্র তুরার মুখের দিকে তাকিয়ে যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সারা দুনিয়া যেন তার চারপাশ থেকে মুছে গেছে। টানা টানা কাজল, কালো চোখ, কপালের ছোট্ট টিপ আর ঠোঁটের হালকা লিপস্টিক সব মিলিয়ে এক অপার্থিব রূপ। পরনে গোলাপি শাড়ি আর দু হাত ভর্তি মেহেদির গাঢ় রঙের মাঝে কাচের চুড়িগুলো চিকচিক করছে। রুদ্রের মনে হচ্ছে সত্যি আসমান থেকে কোনো মায়াবী গোলাপি পরী আজ পথ ভুলে তার ঘরে এসে হাজির হয়েছে। রুদ্র তুরার মুখের দিকে তাকিয়ে শান্ত অথচ গভীর স্বরে বলল, জানিস তোরা, জীবন হয়তো অজান্তে অনেক পাপ বা ভুল করেছে, কিন্তু মনে হয় কোনো একটা সময় এমন কোনো সবের কাজ করেছিলাম যার পুরস্কার হিসেবে আল্লাহ আজ আমাকে তোর মতো একটা সুন্দর স্ত্রী আর জীবনের শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী উপহার দিলেন। রুদ্রের এই গভীর কথাগুলো শুনে তুরা লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চাইল। সে এত জোরে চোখ বন্ধ করে ফেলল যে তার কপালের হালকা ভাঁজ পড়ে গেল। তার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় টকটকে লাল টমেটোর মতো হয়ে উঠল। রুদ্র মুগ্ধ হয়ে তুরার এই লজ্জামাখা মুখটা দেখছিল। রুদ্র মুচকি হেসে নিজের পকেট থেকে একটা সুন্দর ভেলভেটের বাক্স বের করল। এরপর একদম রাজকীয় ভঙ্গিতে তুরার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। বক্সটা খুলে ধরতেই ভেতরে থাকা ডায়মন্ডের নেকলেসটি হীরের ছোট্ট ছোট্ট টুকরোর কারুকাজের নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠল। রুদ্র তুরার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আবেগ নিয়ে বলল, আজ আমি পরিপূর্ণ। যাকে জীবনের সব থেকে বেশি চেয়েছিলাম আজ তাকে নিজের পাশে পেয়েছে। আমার আর নতুন করে চাওয়ার কিছু নেই তোরা। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তোকে আজ নিজের করে পেয়েছে। এখন এই অমূল্য সম্পদটাকে বুকের মধ্যে আঁকলে রেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তুই ছাড়া আমার আর কিচ্ছু চাই না তোরা। এই জীবনটা আমি শুধু তোর সাথেই পার করতে চাই। আজ আমার তরফ থেকে ছোট্ট গিফটটা তোর জন্য। তুই কি আমার এই ছোট্ট গিফটটা গ্রহণ করবি?
রুদ্রের ঘরের বাতাস গোলাপের সুবাস আর এক দামি পারফিউমের ঘ্রাণে ভারী হয়ে আছে। তুরা ধীরে ধীরে চোখ মেলল, দেখলো রাজপুত্রের মতো দেখতে লোকটা ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। রুদ্রের হাতের সেই ঝলমলে নেকলেসটির দিকে তাকিয়ে তুরার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। তুরা ধরা গলায় বলল, আপনার কাছে হয়তো এটা নিছক একটা উপহার, কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সব রাজত্বের চেয়েও দামি। কারণ এতে হীরার চেয়েও বেশি আপনার ভালোবাসা মিশে আছে। আর স্বামীর দেয়া এক টুকরো সুতো স্ত্রীর কাছে অমূল্য অলংকার। এখন আপনি কি নিজ হাতে আপনার এই অধিকারটা আমাকে পরিয়ে দেবেন? তুরার মুখে এমন নিবিড় কথা শুনে রুদ্রের বুকের ভেতরটা এক অদ্ভুত সুরে মোচড় দিয়ে উঠল। সে যেন এই মেয়েটার মায়ায় বারবার হার মানতে রাজি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পরম মমতায় তুরাকে আলতো করে দেওয়াল আয়নার দিকে ঘুরিয়ে দিল। রুদ্রের হাতের আঙ্গুল যখন নেকলেসটি পরানোর জন্য তুরার ঘাড়ের কাছে স্পর্শ করলো, তুরা এক তীব্র শিহরণে কেঁপে উঠল। মুহূর্তেই তার শরীরটা ধনুকের মতো নুয়ে এলো। রুদ্র অত্যন্ত সাবধানে সেই হীরকখণ্ডটি তুরার মিশ্রণ গলায় জড়িয়ে দিল। নেকলেসটি পরিয়ে দিয়ে রুদ্র পেছন থেকে তুরাকে জড়িয়ে ধরল। আয়নার সামনে দুজনকে এখন একজোড়া অপার্থিব জুটির মতো লাগছে। রুদ্র ওর মুখটা তুরার কানের লতিতে খুব কাছে নিয়ে এসে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, এবার চোখ খুলুন, আমার হৃদস্পন্দন দেখুন তো মহারানীকে কেমন লাগছে। তুরা ধীর লয়ে পলক তুলল। আয়নার প্রতিচ্ছবিতে দেখল এক বলিষ্ঠ পুরুষ তার দু হাত দিয়ে এক নাভিনীকে আগলে ধরে আছে। তুরা এবার নিজের হাতটা রুদ্রের হাতের উপর রেখে এক গভীর আকুতি নিয়ে বলল, রুদ্র ভাইয়া, আজ এই পবিত্র রাতে একটা কথা দিন। পৃথিবী উল্টে গেলেও কখনো আমায় অবিশ্বাস করবেন না। যতই মেঘ জমুক আমাদের আকাশে, আপনি সব সময় আমার মনে প্রাণে বিশ্বাস রাখবেন আমার উপর। আর আমাদের মাঝে যতই মান অভিমান বা ঝগড়া হোক না কেন, মাপ চাওয়ার অধিকারটা সবসময় আপনিই আগে কেড়ে নেবেন। ভুল যারই হোক, আপনিই আগে এসে আমার হাতটা ধরবেন। কথা দিন, কখনো আমাদের মাঝে কোনো দেয়াল উঠতে দেবেন না আপনি। রুদ্র তুরার হাতের উপর নিজের আঙ্গুলগুলো শক্ত করে গেঁথে নিল। সে আয়নায় তুরার চোখের দিকে তাকিয়ে এক দৃঢ় অঙ্গীকার নিয়ে বলল, কথা দিলাম তোরা, আমি তোকে আবার নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি বিশ্বাস করব। আর ঝগড়া হলে তোকে সরি বলে সুযোগই দেব না। তার আগে আদর দিয়ে তোর সমস্ত অভিমান ধুয়ে দেব। তুই আমার বেঁচে থাকার অক্সিজেন তোরা। তোকে ছাড়া আমি এক মুহূর্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো না। তুই আমার হাসির উৎস। তুই না থাকলে আমি অন্ধকারে এক জ্যান্ত লাশ হয়ে যাব। তোকে আমি বড্ড বেশি ভালোবাসি রে। আই লাভ ইউ সো মাচ। বলেই রুদ্র আরো শক্ত করে তুরাকে নিজের বুকের সাথে পিষে ফেলল এবং তুরার ঘাড়ের খাজে এক গভীর তপ্ত আর তৃষ্ণার্ত চুম এঁকে দিল। তুরা আবেশে চোখ বুজে রুদ্রের সেই সোহাগ মাখা উষ্ণতা নিজের প্রতিটি রক্ত কণিকার অনুভব করতে লাগলো। সেই মুহূর্তে বাইরের পৃথিবীটা যেন থেমে গেল। শুধু রয়ে গিয়েছিল তাদের দুজনের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। ব্যালকনির রেলিংয়ে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শিহাব। রাতের আকাশের এই নিঝুম অন্ধকারের দিকে সে এমনভাবে তাকিয়ে আছে যেন আকাশের নক্ষত্রদের কাছে নিজের বুকের জমানো অব্যক্ত যন্ত্রণার কৈফিয়ত চাইছে। তার অববয়ে এক ধরনের শান্ত কিন্তু গভীর বিষণ্ণতা। আরশি নিচ থেকে মেহমানদের বিদায় জানিয়ে ধীর পায়ে রুমে ঢুকলো। ঘরটা ফাঁকা দেখে সে সরাসরি ব্যালকনির দিকে পা বাড়ালো। ব্যালকনির ওই নিঃসঙ্গ ভঙ্গি দেখেই আরশি বুঝতে পারল লোকটার মনের আকাশে মেঘ জমেছে। কিন্তু আরশি তো আরশি, সে ঠিক করলো শিহাবকে এই গভীরতার খোলস থেকে টেনে বের করবেই। সে চট করে ড্রয়ার থেকে সেই কাঙ্ক্ষিত স্যাভলন আর মলমের ডিব্বাটা হাতে নিল। এরপর বিড়ালের মতো নিঃশব্দে ব্যালকনিতে গিয়ে শিহাবের ঠিক পেছনে দাঁড়ালো। তারপর বেশ আয়েশ করে একটা গলা খাকারি দিয়ে বলল, বলছিলাম কি শিহাব ভাইয়া, সকালে তো আর এই অমৃত মলমটা ছোঁয়াতে দিলেন না। মা একদম কড়া করে বলে দিয়েছেন শোয়ার আগে যেন আপনার ওই বিপজ্জনক ক্ষতগুলোতে মলম লেপে দিই। তাই ভাবলাম এখন তার পালানোর পথ নেই, ডোলে ডোলে মলমটা লাগিয়ে দিই।
শিহাবের গম্ভীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আশির হাতে ওই মলমের ডিব্বা দেখে মানে তার নরক যন্ত্রণা। সে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে আশির দিকে তাকালো। আশি যখন ডিব্বাটা খুলে এক আঙ্গুলে মলম নিয়ে তার দিকে এগিয়ে আসছে, শিহাব 2 পা পিছিয়ে গিয়ে রীতিমতো আতঙ্কে চেঁচিয়ে উঠল। খবরদার আরশি, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে তোমার এই 3 তলা ব্যালকনি থেকে শটার নিচে ফেলে দেবো। আরশি দমে যাওয়ার পাত্রী নয়। সে মুখে একটা শয়তানি হাসি ঝুলিয়ে আরো এক ধাপ এগিয়ে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের দুষ্টুমি। সে ফিসফিস করে বলল, ফেলে দিলে তো ঝামেলাই মিটে গেল ভাইয়া, কিন্তু পড়ে যাওয়ার আগে তো মলমটা লাগিয়ে মরবো। আপনি কি স্বেচ্ছায় দিবেন নাকি জোর করে কুস্তি লড়ে লাগাতে হবে? শিহাব নিজের ব্যক্তিত্ব বাঁচাবে নাকি শরীর বাঁচাবে তা ভেবে দিশেহারা হয়ে ব্যালকনির কোনায় ছেটে গেল। আশি এক ঝটকায় শিহাবকে ধরতে গেল। শিহাব যেন অকল্পিত দৌড় বিদেশ মতো পাশ কাটিয়ে শোবার ঘরে ঢুকে পড়ল। আশিও নাছরবান্দা, সে মলমের ডিব্বা হাতে নিয়ে বলে তার পিছু নিল। শিহাব পুরো ঘরের সোফা, চেয়ার আর টেবিল এলোমেলো করে আরশির থেকে বাঁচার জন্য রীতিমতো কসরত শুরু করলো। সে একবার খাটের এপাশ দিয়ে লাফ দিচ্ছে তো অন্য পাশ দিয়ে দৌড়াচ্ছে। আরশি ওই দুষ্টুমি ভরা চাহনি আর হাতের মলম দেখে শিহাবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে হাঁপাতে হাঁপাতে একটা বালিশ ঢাল হিসেবে সামনে ধরে আর্তনাদ করে বলল, আরশি, এখনো সময় আছে বলছি। ওই আগুনের গোলা মলম আর বিষাক্ত স্যাবলনটা সরাও। আল্লাহর দোহাই লাগে, আমার ধারে কাছে আসবে না। দরকার হলে আমি এক্ষুনি আকাশ সমান লম্বা মই বেয়ে উপরে উঠে যেতে রাজি আছি। সারা জীবন ওখানেই কাটাবো, তবু ওই নরকের মলম গায়ে লাগাতে রাজি নই। আশি খাটের উপর উঠে দাঁড়িয়ে মলমের ডিব্বাটা উঁচিয়ে ধরলো। সে খিলখিল করে হাসতে হাসতে বলল, বই দিয়ে আকাশে উঠলো লাভ নেই ভাইয়া। আমি না হয় রকেট নিয়ে গিয়ে আপনার পিছে পিছে মলম লাগাবো। আপনি কি জানেন না, আশির হাত থেকে স্বয়ং যমরাজও বাঁচতে পারেন না। আর আপনি তো সাধারণ এক শিহাব ভাইয়া। শিহাব এবার অসহায় হয়ে আলমারির কোনায় সেটে গেল। সে দেখলো আশি যে হারে তেড়ে আসছে, আজ তার কপালে অশেষ যন্ত্রণা আছে। সে করুণ সুরে বলল, মা কি তোমাকে আমার সেবা করতে পাঠিয়েছে নাকি? আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার কন্ট্রাক্ট দিয়েছে? তুমি কি মানুষ নাকি মলম দানবী? আরশি তখন মলম হাতে একদম শিহাবের নাকের ডগায় চলে এসেছে। সে চোখ টিপে বলল, মানুষ না ছাই, আমি হলাম আপনার ব্যক্তিগত নার্স। এখন লক্ষ্মী ছেলের মতো হাতটা বের করুন তো, নাকি কামড় দিয়ে ধরে লাগাতে হবে? মুহূর্তেই আরশি এক ঝটকায় শিহাবকে ধরে ফেলল। শিহাব কিছু বুঝে ওঠার আগে আরশি নিজের গলায় থাকা ওড়নাটা টেনে নিল এবং অকল্পিত ক্ষিপ্ততায় শিহাবের 2 হাত পেছনে মোড়া করে শক্ত করে বেঁধে দিল। শিহাব বিছানায় উবুর হয়ে পড়ে ব্যাঙের মতো দাপাতে দাপাতে আর করুণ সুরে চিৎকার করতে করতে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে আরশি, এই বিষাক্ত মলম আমার গায়ে লাগাইস না। তোর হাতে পায়ে ধরি, নাহলে কিন্তু আরশির বাচ্চা তোরে আমি জ্যান্ত খবর দেব। তোরে আমি কোনোদিন বাচ্চার মুখ দেখতে দিব না। তোরে মা হওয়ার সুযোগই দেব না। আমি বাসর ঘরে স্ট্রাইক করব, তোর প্রেগনেন্টই করব না। আমার হাত খুল বলছি, নইলে কিন্তু খবর আছে। আরশি শিহাবের কথা শুনে লজ্জায় লাল হবে নাকি হাসবে তা বুঝতে পারছে না। এই লোকটা যে ঔষধ আর ড্রেসিং এর নাম শুনলেও এতটা ভীতু হয়ে যায় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আরশি। সে টিপ টিপ করে হাসতে হাসতে খুব সাবধানে শিহাবের হাতে থাকা পুরনো ব্যান্ডেজটা ধীরে ধীরে খুলতে শুরু করলো এবং বাঁকা গলায় বলল, আমি যদি মা না হই শিহাব ভাই, আপনিও কিন্তু কোনোদিন বাবা হবেন না, এটা মাথায় রাখবেন। আপনার চুল পেকে যাবে, দাঁত পড়ে বুড়ো হয়ে যাবেন, অথচ কেউ আপনাকে বাবা বলে ডাকবেন না। তখন একা একা বসে পস্তাবেন আর বলবেন নিজে পাই নিজেই কুড়াল মারছি। শিহাব তখনও বিছানায় উবুর হয়ে মাছের মতো ছটফট করছে। আরশি ব্যান্ডেজটা পুরোপুরি খুলে তুলো আর স্যাভলন নিয়ে ক্ষত স্থান পরিষ্কার করতেই হাত দিতেই শিহাব ফের আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার শুরু করলো, ও আল্লাহ রে, শেষ রে, মেরে ফেললো। ও খোদা, তুমি উপরে আছো? আমার জন্য তাড়াতাড়ি একটা মজবুত দড়ি ফেলাও, আমি উপরে উঠে আসি। এই দোচকে যন্ত্রণা সহ্য হয় না। উফ রে, মাইরা ফেললো রে। শিহাবের কান্নাকাটি আর ছটফটানি দেখে আরশির হাসি যেন আর থামছেই না। শিহাব তখন যন্ত্রণায় বালিশ কামড়ে ধরে চোখ মুখ খিচে বলে উঠল,
আরশির বাচ্চা, একবার হাতটা শুধু ছাড়া পাই খালি, আজকেই তোরে আমি প্রেগনেন্ট বানায় ছাড়বো। একবারে বছরে বছরে বাচ্চা দেবো তোরে, পুরো একটা ফুটবল টিম বানায় দেবো। সেই পিচ্চুগুলো যখন সারাদিন তোর মাথার চুলটা এনে ছিঁড়বো আর তোরে জ্বালায় মারবো, তখন দেখবো কারে বাবা ডাক শোনানোর ভয় দেখাস। তোর বাচ্চা সামলানোর ডিউটি দিয়ে আমি পা উঠায় শান্তিতে ঘুমাবো, যাতে আমারে এই স্যাবলন লাগানোর কথা তুই ভুলেও চিন্তা না করিস। উফ আরশি, ওইটা সরা। স্যাবলন তো না, মনে হচ্ছে গরম তেল ঢালতাছস। শিহাবের এমন বেহেয়া আর নির্লজ্জ মার্কা কথা শুনে আরশির লজ্জায় কান দিয়ে যেন গরম ধোয়া বের হতে লাগলো। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। লোকটা যে মুখে যা আসে তাই বলে দিতে পারে। আরশি মুখ নিচু করে চুপচাপ শিহাবের ক্ষততে স্যাবলন দিয়ে পরিষ্কার করে দিল। তারপর খুব যত্ন করে বারবার ফু দিতে দিতে মলমটা লাগিয়ে দিল, যাতে জ্বালা একটু কম হয়। পুরোটা সময় শিহাব সমানে পা দাপিয়ে চিৎকার করে আকাশ বাতাস এক করে ফেলল। আরশি কাজ শেষ করে নিপুণ হাতে নতুনভাবে ব্যান্ডেজ করে দিয়ে ধীরে ধীরে শিহাবের হাতের বাঁধনটা খুলে দিল। কিন্তু শিহাব মুক্তি পেতেই যেন এক হিংস্র বাঘে পরিণত হলো। বাঁধন আগলা হতেই সে এক ঝটকায় আরশিকে বিছানার নিজের শরীরের নিচে ফেলে দিল। আরশির পালানোর কোনো পথ রইল না। শিহাব তার চোখের উপর চোখ রেখে তপ্ত স্বরে বলল, আরশি, অনেক জ্বালাইছো। একটু আগে কি জানি বললে, আমি বাবা হব না, বুড়ো হয়ে যাব, আমার দাঁত পড়ে যাবে। ঠিক আছে, তবে দাঁত পড়ার আগে আমি বাবা হওয়ার মিশনটা শুরু করছি। আরশি ভয়ে আর লজ্জায় একেবারে কুঁকড়ে গেছে। সে বড় বড় ঢোক গিলতে গিলতে কাঁপা গলায় বলল, আমি আমি তো জাস্ট আপনার কথা শুনে ওইটা বাকিটুকু আর মুখ ফুটে বলতে পারল না আরশি। তার কথা শেষ হওয়ার আগেই শিহাব ক্ষুধার্তের মতো আরশির উপর ঝাঁপিয়ে পড়ল। নিমিষেই আরশির কোমল নরম ঠোঁটগুলো নিজের শক্ত ঠোঁটের দখলে নিয়ে নিল সে। আরশির সব কথা, সব প্রতিবাদ যেন শিহাবের ওই অতকিত চুম্বনের অতলে হারিয়ে গেল। এদিকে তিথিও আয়ানের ঘরে লাল টকটকে গোলাপ সাজানো রাজকীয় খাটের জড়সড় হয়ে বসে আছে। রোশনি খান আর মিহি খান ওকে লাল খয়েরি রঙের একটি পাতলা শাড়ি পরিয়ে দিয়ে গেছে, আর যাওয়ার আগে কড়া ডিরেকশন দিয়ে গেছে যে বাসর রাতে ঠিক কি কি করতে হবে। তিথির বুকের ভেতরটা যেমন ভয়ে ঢিপঢিপ করছে, তেমনি রাগে মাথা ফেটে যাচ্ছে, কারণ আয়ানের আসার নাম নেই। তিথি মনে মনে কুড়মুড় করে চিবিয়ে ঠিক করে রেখেছে আয়ান আসলেই ওর কাজগুলো কোনো মতে শেষ করে ও নিজের রুমে গিয়ে ঘুমাবে। ওই খবিশ আয়ানের সাথে এক ঘরে থাকা তো দূরের কথা, ওর সাথে শ্বাস নেওয়াও তিথির কাছের যন্ত্রণার। তিথির ওই ৭-৫ ভাবনার মাঝে হুট করে ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। তিথি চমকে উঠে আরও একটু গুটিসুটি মেরে বসলো ও বুঝলো আয়ান কুত্তাটা অবশেষে হাজির হয়েছে। আয়ান রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। যে ঘর আয়ান সব সময় একা ঢুকে খালি দেখে, আজ সেখানে লাল খয়েরি এক রহস্যময়ী অববয় তার বিছানা দখল করে আছে। আয়ান ধীরে ধীরে দরজাটা লাগিয়ে দিল এবং তিথির দিকে তাকিয়ে এক বাঁকা হাসি দিয়ে বলল, বাপরে, এমনিতেই তো তুই পেতনির মতন, তার ওপর আবার এত বড় ঘুমটা দিয়ে ভূতের মতন বসে আছিস কেন? আমি ভাবলাম আমার রুমে কোনো ভিন গ্রহের প্রাণী নামলো, নাকি বাসর রাতে লাল শেখের আটি হয়ে বসে আছে। আয়ানের এই সস্তা আর ফালতু জোক শুনে তিথির প্রচণ্ড রাগ হলো। ইচ্ছে করছিল তখনই চটি খুলে ওর দাঁতগুলো হাত পাতি করে দিতে, কিন্তু ও নিজেকে শান্ত করলো। কিছু বলতে চেয়েও শেষমেশ ঠোঁট কামড়ে চুপ করে থাকলো। ও জানে এখন কথা বলা মানেই ঝগড়া আর রাত বাড়ানো। তার চেয়ে ভালো এই আপদটাকে সহ্য করে কাজ সেরে নিজের ঘরে গিয়ে শান্তিমতো ঘুমালেই ও বাঁচে। আয়ান তিথিকে এভাবে চুপচাপ থাকতে দেখে বেশ অবাক হলো। ও ভাবছিল তিথি হয়তো রণচণ্ডী মূর্তি ধারণ করবে, কিন্তু তাকে শান্ত দেখে আয়ান একটু সাহসী হয়ে উঠল। আয়ান যখন ধীরে ধীরে এগিয়ে খাটে বসতে গেল, ঠিক তখনই তিথি ঘোমটার আড়াল থেকে তর্জনী উঁচিয়ে কড়া গলায় বলল, একদম খবরদার, ওইখানে দাঁড়িয়ে থাকো। আয়ান ভ্যাবাচাকা খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেল। তিথি খাট থেকে অতি সাবধানে নেমে এলো এবং মাথা নিচু করে আয়ানের পায়ে হাত দিয়ে সালাম করলো। আয়ান এই
অভাবনীয় সম্মান পেয়ে একেবারে গদগদ হয়ে গেল। সে দুষ্টুমি ভরা এক হাসি দিয়ে তিথির কাঁধ ধরে টেনে তুলে বলল, আরে আরে থাক, আমি জানি আমি অনেক সম্মানিত মানুষ। আমার পার্সোনালিটিটাই এমন যে আমাকে সালাম করতেই হবে। তবে বাসর রাতে এত ফর্মালিটির দরকার ছিল না। তিথি ঘমটার আড়ালে রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বালের সম্মানী তুমি, মানুষ তুমি, নিজের কি ভাবো শুনি? আয়ান মুহূর্তেই চোখ পাকিয়ে তিথির ঘোমটাটার আড়ালে থাকা মুখটার দিকে তাকালো। তার কান তীক্ষ্ণ, কথাগুলো সে ঠিকই শুনে ফেলেছে। সে ভ্রু কুঁচকে বলল, তোর মুখের কথা দেখছি গোবরের থেকেও বেশি দুর্গন্ধ ছড়ায়। বাসরের প্রথম রাতেই স্বামীকে এমন বিশ্রী গালি দিলি, ছি ছি। এই দৃশ্য কি জাতি মেনে নেবে? বাসর ঘরে অন্তত একটু ভদ্রতা শিখতে পারতিস পেতনি। তিথি ঘোমটার আড়ালে মুখটা বিশ্রীভাবে কুঁচকে ফেলল এবং ঝাঁঝালো গলায় বলল, হা, জাতি এইটাও খুব ভালো করে জানে যে তুমি আইন কতটা অসভ্য আর নির্লজ্জ। জাতিকে জ্ঞান দেওয়ার আগে নিজের মুখটা সার্জারি করে একটু ভদ্র করার চেষ্টা করো, না হলে এই অসভ্য মার্কা মুখ আর স্বভাব নিয়ে জাতির সামনে যাওয়ার আগে তো তোমার প্যান্ট ভয় আর লজ্জা ভিজে যাবে। তিথির মুখে অসভ্য নির্লজ্জ শব্দগুলো শোনা মাত্রই আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মনিতে এক অদ্ভুত নেশা আর জেদ খেলা করতে লাগলো। ঝড়ের বেগে আয়ান হাত বাড়িয়ে তিথির সেই বিশাল ঘোমটাটা একটানে সরিয়ে দিল। ঘোমটাটা সরাতেই ভেসে উঠল তিথির রাগি রাগি ডাগর চোখ দুটো। আয়ান দেখল তিথি ঠিক যেন এক অশান্ত আগ্নেয়গিরি, এখনই ফেটে পড়বে। তিথির সেই অগ্নি দৃষ্টি দেখে আয়ান মোটেও দমল না, বরং ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে তিথির কানের খুব কাছে ঝুঁকে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, তাই বুঝি আমি আস্ত একটা অসভ্য আর নির্লজ্জ? আয়ানের কণ্ঠে সেই অদ্ভুত গাম্ভীর্য যার গায়ের ঘ্রাণে তিথি একদম শিউরে উঠল। গায়ের লোম খাড়া হয়ে গেল ওর। ও এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গিয়ে গলা চড়িয়ে বলল, হ্যাঁ 100 বার। আজ তো একটা অসভ্য তুমি, গায়ের উপর বারবার এভাবে ঝুলে পড়ো কেন? একটু তফাতে থাকতে পারো না? গায়ে কি চোর কাটা লেগে আছে তোমার? আয়ান এবার দু হাত দিয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে তিথির দিকে এক পা করে এগোতে লাগলো। ওর প্রতিটি কদমে যেন বিপদ ঘনিয়ে আসছে। আয়ান চোখ ছোট ছোট করে বলল, না, পারি না। ওই যে তুই বারবার অসভ্য বলছিস না, এখন যদি অসভ্যতামি নাই করি তবে তো তোর কথাটার মান থাকে না। আয় তাহলে আজ হাতে কলমে দেখিয়ে দিই আমি আসলে কতটা অসভ্য পুরুষ হতে পারি। তিথি ভয় পেয়ে দ্রুত পেছাতে পেছাতে তোতলাতে শুরু করলো। দেখো দেখো আন ভাইয়া, আমার দিকে একদম এগোবে না, বুঝি তো? এর ফল কিন্তু ভালো হবে না। আয়ান থামার পাত্র নয়। ও আরো এক পা এগিয়ে এসে চ্যালেঞ্জ ছুড়ে বলল, কেন, কি করবি শুনি? কামড়ে দিবি নাকি? তিথি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম হতেই মরিয়া হয়ে পাশ কাটানোর চেষ্টা করে বলল, আমি আমি এখন আমার রুমে যাব। কুত্তার সাথে বাসর করার শখ আমার নেই। আমার জান ফেটে ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। বলেই তিথি পাশ কাটিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দু পা এগোতেই আয়ান চিতার মতো ক্ষিপ্ততায় হাত বাড়িয়ে তিথির শাড়ির আঁচল মুঠোয় ভেতর নিয়ে এক সজোরে হ্যাঁচকা টান মারল। তিথি সামলাতে না পেরে সিটকে পেছনের দিকে ঘুরে সরাসরি আয়ানের শক্ত পাথরের মতো বুকের উপর এসে আছড়ে পড়ল। আয়ান এক হাত দিয়ে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল, আর অন্য হাতে সে তিথির চিবুক উঁচিয়ে ধরল। আয়ান মুহূর্তেই তার মুখটা তিথির ঘাড়ের গভীর ভাঁজে ডুবিয়ে দিল। আয়ানের তপ্ত নিঃশ্বাস আর নাকের ডগার সেই নরম কামড় সদৃশ্য স্পর্শে তিথি পাথর হয়ে গেল। আয়ান একদম তিথির ঘাড়ের নাকের ডগা ঘষতে ঘষতে লাগামহীন নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, তোর কি মনে হয় তিথি এত সহজে এই ঘর থেকে তুই বের হতে পারবি? আয়নকে তোকে সে সুযোগ দেবে ভেবেছিস? এই ঘরের দরজায় যখন একবার পা রেখেছিস আমার নিঃশ্বাস থাকতে তুই আর এই রুম থেকে বের হতে পারবি না। সেই দিন তুই আমার শুধু রাগটাই দেখেছিস, হিংস্র আয়নকে দেখেছিস, কিন্তু আজ দেখবি এক অসভ্য, বেপরোয়া আর উন্মাদ আয়নকে। আজ তোকে বুঝিয়ে দেব এই অসভ্য পুরুষটা
নিজের নেশে কতটা বুঁদ হয়ে থাকতে পারে। দম বন্ধ হয়ে আসছে আরশির। শিহাব উন্মাদের মতো তার ঠোঁট দুটো চুষে খাচ্ছে, যেন কোনো এক তৃষ্ণার্ত মরুযাত্রী বহু বছর পর জলের খোঁজ পেয়েছে। আরশির সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। তীব্র এক ভালো লাগা আর ভয়ের মিশ্রণে সে নিজের অবাধ্য দু হাতে শিহাবের মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরল। শিহাব যেন কোনো মরণ নেশায় তলিয়ে গিয়েছে। সে কি করছে না করছে তার হিতাহিত জ্ঞানটুকু যেন লোপ পেয়েছে। শুরুতে জেদের বসে আরশির ঠোঁট দুটো দখলে নিলেও এখন আরশির গায়ের সেই মিষ্টি ঘ্রাণে শিহাবের মস্তিষ্কে এক আদিম যৌন উত্তেজনা চেপে বসেছে। অনেকক্ষণ পর যখন শিহাব ঠোঁট ছাড়ল, তখন দুজনের আধমরা মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে লাগলো। আরশির ঠোঁট দুটো ফুলে টকটকে লাল হয়ে গেছে, কিন্তু শিহাবের ঘোর কাটল না, বরং আরশির শরীরের উষ্ণতা তাকে আরো বেশি পাগল করে তুলল। মুহূর্তের ব্যবধানে শিহাব আরশির গলার গভীর ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই স্পর্শে আরশি যেন জীবন্ত পাথর হয়ে গেল। শিহাব উন্মাদের মতো আরশির ঘাড়ে আর গলায় একের পর এক গভীর চুমু এঁকে দিচ্ছে, যেন আজ সে আরশিকে নিজের ভেতরে শুষে নেবে। আরশি হাঁপাতে হাঁপাতে হাতের মুঠোয় বিছানার চাদর পিষে ফেলছে। শিহাবের এমন বেপরোয়া আর বুনো স্পর্শে আরশিও কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছে। তার নিজের শরীর যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে শিহাবকে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। শিহাবের তপ্ত নিঃশ্বাস আরশির নরম চামড়ার আগুনের মতো বিচ্ছে। শিহাব এবার আরো গভীরে মুখ ডুবিয়ে অস্পষ্ট সুরে গোঙাতে গোঙাতে বলল। আরশির গলার স্বর বুঝে আসছে, সে শুধু অস্পষ্ট সুরে বলতে পারল, উফ, শিহাব ভাইয়া আর না। কিন্তু তার সেই ক্ষীণ আকুতি শিহাবের উন্মাদনার আগুনে যেন আরো ঘি ঢেলে দিল। শিহাবের স্পর্শের গভীরতা বাড়তে লাগলো। সেই ছোঁয়ার তীব্রতা এতটাই প্রখর যে যে কোনো নারী তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে বাধ্য। শিহাব চুমু খেতে খেতে নিচে নেমে এলো। আরশির পেটের উপর থেকে জামাটা সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। পেটের নরম চামড়ায় শিহাবের উন্মাদনার ভরা চুমুগুলো আরশিকে যেন সুখের এক উতাল জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। স্বামীর স্পর্শ যে এতটা মাতাল করা হতে পারে, এতটা মধু মাখা হতে পারে, তা আরশির আজ প্রতি পদে পদে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ শিহাব এমন এক জায়গায় স্পর্শ করলো এবং এমন এক কাণ্ড করে বসলো যে আরশির চোখ দুটো বড় বড় হয়ে গেল। তীব্র এক আবেশে তার ঠোঁট কামড়ে এলো এবং চরম উত্তেজনার আতিশয্য আরশি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাবের কাঁধে সজোরে কামড় বসিয়ে দিল। সেই যন্ত্রণার চিলিক যেন শিহাবের মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। এক মুহূর্তেই সে থমকে গেল এবং তন্দ্রাচ্ছন্ন ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে এতক্ষণ কি করছিল? এতটা বেপরোয়া হয়ে গিয়েছিল ভাবতেই শিহাবের মাথায় যেন রক্ত চড়ে বসলো। সে থরথর করে কাঁপতে থাকা আরশির দিকে তাকিয়ে দেখলো আরশি তখনও চোখ বন্ধ করে জ্বরে আক্রান্ত রোগীর মতো হাঁপাচ্ছে। নিজেকে আর সামলাতে পারল না শিহাব। সে মুহূর্তের মধ্যেই আরশির উপর থেকে উঠে পড়ল এবং প্রায় দৌড়ে ব্যালকনিতে চলে এলো। বাইরের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে সে বড় বড় শ্বাস নিতে লাগলো, যেন ভেতরের ওই আগ্নেয়গিরিটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। নিজের হাতের উপর নিজেরই রাগ হচ্ছে। কি করতে যাচ্ছিল সে? ওই মেয়েটাকে তো সে ঘৃণা করার কথা ছিল, তবে কেন ওর শরীরের নেশায় সে এভাবে অন্ধ হয়ে গেল? আরশির বড় বড় শ্বাস নিতে নিতে ধীরে ধীরে চোখ খুলল। দেখলো পাশে শিহাব নেই, জায়গাটা শূন্য। মুহূর্তের মধ্যেই আরশির লজ্জায় আর আবেশে গুটিসুটি মেরে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। শিহাবের সেই উন্মাদ করা স্পর্শগুলো এখনো তার শরীরের প্রতিটি কোষে শিহরিত জাগাচ্ছে। ঘাড়ের যেখানটায় শিহাব মুখ ডুবিয়েছিল সেখানটা যেন এখনো তপ্ত নিঃশ্বাসের তাপে পড়ছে। আরশির অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। বুকের ভেতরটা কেন জানি এক অদ্ভুত সুখে ভরে গেছে। সে নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় গড়াগড়ি খেল।
লোকটা এতক্ষণ রাগের মাথায় যাই করুক না কেন, এই স্পর্শের যে নিখাত একটা টান ছিল সেটা আরশি টের পেয়েছে। আরশি হাসতে হাসতে আর খুশিতে ডগমগ হয়ে সে চোখ বন্ধ করলো। শিহাবের সেই বেপরোয়া রূপটা বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আরশি বালিশে মুখ গুজে নিজের গায়ের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মনেই লাজুক হেসে বিড়বিড় করে বলে উঠল, ইস, লোকটার স্পর্শ এমন কেন! উফ, আমি তো প্রায় পাগল হওয়ার উপক্রম হয়েছিলাম। হাত পা সব কেমন অবশ্যই আসছিল। তবে কি স্বামীর স্পর্শ সত্যি এমন মাতাল করা হয়? এতটা নেশা থাকে এতে? আশি নিজের গলার সেই জায়গাটায় আঙ্গুল দিয়ে ছুল, যেখানে শিহাব একটু আগে উন্মাদের মতো তার অস্তিত্ব জানান দিচ্ছিল। ভাবতেই আশির সারা শরীর আবার নতুন করে শিরশির করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন এক পশলা হিমেল হাওয়া বয়ে গেল। লজ্জায় আর আবেশে সে বিছানায় পা দাপিয়ে বালিশে মুখটা আরো জোরে চেপে ধরল। আশির মনে হতে লাগলো শিহাবের ওই রুক্ষ আর জেদি ব্যবহারের আড়ালে কোথাও একটা গভীর তৃষ্ণা লুকিয়ে আছে। আশি হাসতে হাসতে মনে মনে ভাবল, আমাকে জব্দ করতে এসে নিজেই তো দেখি কুপোকাত। প্রেগনেন্ট বানানোর হুমকি দিয়ে এখন নিজের লজ্জায় ব্যালকনি থেকে বাতাসের কাছে মাছ চাচ্ছে বুঝি? বাঘের তেজ দেখি এখন জল হয়ে গেছে। আশির ঠোঁটের কোণে সেই চিলতে হাসিটা যেন আর কিছুতেই থামছে না। সে বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে আর শিহাবের সেই বেপরোয়া মুহূর্তগুলোর কথা ভেবে এক অজানা সুখের অতলে তলিয়ে যাচ্ছে। রুমের বাতাসটা ধীরে ধীরে ভারী আর মধুর হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি মায়াবী হয়ে উঠছে। ব্যালকনির এক কোণে রুদ্র তুরাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। সে তার মুখটা তুরার ঘাড়ের খাজে নিপুণভাবে গুজে দিয়ে চোখ বন্ধ করে এক গভীর প্রশান্তি অনুভব করছে। তুরাও যেন আবেশে পাথর হয়ে গেছে। রুদ্রের গায়ের পুরুষালী ঘ্রাণ আর বুকের ধুকবুগানি তাকে এক অজানা নেশায় আচ্ছন্ন করে ফেলছে। দুজনেই নিঝুম রাতের এই আদিম নিস্তব্ধতাটুকু নিজেদের হৃদয় স্পন্দন দিয়ে অনুভব করছে। হঠাৎ রুদ্র তার নেশাতুর চোখ দুটো খুলল। সে তুরার কানের খুব কাছে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় আর ফিসফিস স্বরে বলল, পুরো রাতটা কি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দিবে? একটু আদর করতে দিবি না তোরা? দিয়ে দে না, আজকের এই বিশেষ রাতটা শুধু আমাকে। তুই কি আমার বুকের বাজরে পিছিয়ে নিয়ে আজ চোখের কোনো অতল লজ্জা ভেসে চলে তোর এই ছোট আর কোমল শরীরটাকে আজ আমার সাথে পুরোপুরি মিলিয়ে দিতে দে না। তুরা লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে রুদ্র আবারও একদম তুরার কানের লতি স্পর্শ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, চল না তোরা, হারিয়ে যায় দুজন মিলে এক অগাধ চোখের নদীতে, যেখানে শুধু তুই আর আমি ভাসব। একে অপরের তপ্ত নিঃশ্বাসগুলো খুব কাছে থেকে অনুভব করব। আজ রাতটা শুধু আমাদের হোক। রুদ্রের এমন তৃষ্ণাত্মক কথাগুলো শুনে তুরার মনে হলো লজ্জায় তার কান দিয়ে এখনই গরম ধোঁয়া বের হতে শুরু করবে। শরীরের ভেতরে এক বিচিত্র শিহরণ ধমনীতে রক্ত চলাচলের গতি বাড়িয়ে দিল। তুরা সহ্য করতে না পেরে এক ঝটকায় রুদ্রকে ধাক্কা দিয়ে রুমে চলে এলো। খাটের কিনারা শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিতে লাগলো। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। রুদ্র হার মানার পাত্র নয়। সে বাঘের মতো ধীর পায়ে রুমে এলো এবং পেছন থেকে তুরাকে আবারও নিজের বুকের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। তুরার ঘাড়ের খাজে মুখ ডুবিয়ে গভীর আর দীর্ঘশ্বাস নিতে লাগলো। তুরা হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করার মতো স্বরে বলল, আমার আমার কেমন জানি লাগছে রৌদ্র, প্লিজ আপনি দূরে যান। রুদ্র তুরার আকুতি শুনে থামলো না, বরং তুরার কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে নেশা মাখা গলায় বলল, কেমন লাগছে বউ? খুব বেশি ভালো নাকি খুব বেশি ভয়? তুরা দিশেহারা হয়ে নিজের শাড়িটা হাতের মুঠোয় খামচে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, জানি না, আপনি প্লিজ দূরে যান। রুদ্র এবার তুরাকে নিজের দিকে ঘুরে নিল। আঙ্গুলের ডগা দিয়ে তুরার থুতনিটা উঁচু করে ধরে সরাসরি চোখের দিকে তাকালো, যে চোখে এখন এক আদিম তৃষ্ণা। রুদ্র গভীর স্বরে বলল, এখনো তো কিছুই করলাম না, তাতে তুই এমন হাঁপাচ্ছিস কেন? তুরা কোনো উত্তর দিতে পারল না, শুধু আবেশের চোখ দুটো বুজে ফেলল। রুদ্র ধীরে ধীরে তুরার গলায় থাকা ভারী গয়নাটার হুক খুলতে লাগলো।
গয়নার শীতল স্পর্শ আর রুদ্রের আঙ্গুলের ছোঁয়ায় তুরা অস্পষ্ট সুরে বলল। আপনি আপনি আমার গয়না কেন খুলছেন? রুদ্র তুরার কানের ঝুমকোটা আলতো করে খুলতে খুলতে নেশাতুর কণ্ঠে বলল। তোকে নিয়ে সুখের নদীতে ভাসব বলেছিলাম না? ভারী গয়না পরে কি আর অতল গভীরে যাওয়া যায়? তুরা আর কোনো প্রতিবাদ করলো না। রুদ্র একে একে তুরার শরীর থেকে সব গহনা সরিয়ে ফেলল। রুদ্রের প্রতিটি স্পর্শে তুরা যেন কোনো এক মায়াবী ঘুরে তলিয়ে যাচ্ছে। তুরার শরীর যেন নিজের অজান্তেই রুদ্রের আরো কাছে যেতে চাইছে। এক সময় তুরা নিজেকে আর সামলাতে পারল না। সে দু হাতে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রের বুকে মুখ গুজে বলল।